সবকিছু ঠিকঠাক, একটা বড় রাজনৈতিক জোটের ঘোষণা হবে হবে করছে, হঠাৎ করেই সব ভেস্তে গেল। চলুন দেখি এই রাজনৈতিক নাটকের ভেতরে আসলে কি ঘটছে। কেন এমন হলো? এই যে ১১টা দলকে নিয়ে একটা নতুন নির্বাচনী জোট তৈরি হচ্ছিল, তার ভেতরে আসলে কি চলছিল? আজকের এই আলোচনায় আমরা সেই টানাপোড়েনের গল্পটাই দেখব, যেখানে আছে উচ্চাকাঙ্ক্ষা, দরকষাকষি আর ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা একটা চুক্তি। ঘটনার শুরুটা একটা বুধবার বিকেলে। সব কিছু প্রস্তুত, একটা বড় সংবাদ সম্মেলন হবে যা কিনা জোটের ঐক্যের প্রতীক হয়ে থাকবে, কিন্তু হঠাৎ করে সেটা বাতিল করে দেওয়া হলো। আর এই বাতিল হওয়াটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না, বরং এটা ছিল জোটের ভেতরে যে একটা বড়সড় ফাটল ধরেছে তারই একটা স্পষ্ট ইঙ্গিত। আর এই সব কিছুর পেছনে ছিল জোটের একটা বড় দলের কিছু বিশেষ দাবি দেওয়া। তো কারা আছে এই নাটকের মূল চরিত্রে, আর ঠিক কে নিয়েই বা তাদের এই লড়াই? আচ্ছা, এই জোটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এর নেতৃত্বে আছে জামায়াতে ইসলামী, যদিও সেটা অঘোষিত, আর তাদের সাথে যোগ দিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এমনকি এলডিপি, এনসিপি, এবি পার্টির মতো দলও। মানে বুঝতেই পারছেন, বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন আদর্শের দল এক হয়েছে। উদ্দেশ্য একটাই, আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটা আসনে একজন করে প্রার্থী দেওয়া, যাতে ভোট ভাগাভাগি না হয় আর জয়ের সম্ভাবনা বাড়ে। উদ্দেশ্য তো মহৎ, কিন্তু জোটের ঐক্যটা আসলে একটা সুতোর উপর ঝুলছিল। আর সেই সুতোটা হলো আসন ভাগাভাগি, মানে কোন দল কয়টা আসনে লড়বে। আর গোলমালটা ঠিক এই জায়গাতেই শুরু হলো। মূল সমস্যাটা তৈরি হলো ইসলামী আন্দোলনকে নিয়ে। তাদের ঠিক কয়টা আসন ছাড়া হবে, এই নিয়ে শুরু হলো তীব্র মতবিরোধ। জামাতে ইসলামী চেষ্টা করেছে অনেক, ইসলামী আন্দোলনকে সন্তুষ্ট করতে একের পর এক প্রস্তাব দিয়েছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না, বরং আলোচনাটা একদম ভেঙে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। ব্যাপারটা দেখুন, প্রথমে ইসলামী আন্দোলনকে ৩১টা আসনের প্রস্তাব দেওয়া হলো। তারা রাজি হল না। এরপর সেটা বাড়িয়ে ৪০টা করা হলো। তাতেও না। ফাইনালি ৪৫টা আসনের প্রস্তাব দেওয়া হলো, কিন্তু তারপরেও তারা সন্তুষ্ট নয়। আসলে ঝামেলাটা শুধু আসনের সংখ্যা নিয়েছিল না। ইসলামী আন্দোলন এমন কিছু আসন চেয়ে বসে যা জামায়াতের নিজেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত, যেমন ধরুন সাতক্ষীরা আর চট্টগ্রামের মতো জায়গা। এমনকি ঢাকা ১১ আসনটিও তারা দাবি করে, যেটা কিনা আগেই এনসিপি এর একজন নেতাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। জামায়াতের শীর্ষ নেতাদের আসনও তারা চেয়ে বসেছিল। স্বাভাবিকভাবেই এই দাবিতে জোটের বাকিরা রীতিমতো অবাক হয়ে যায়। এই বিষয়টা নিয়ে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান যা বলেছেন, তাতেই তাদের মনোভাবটা স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, আমাদের আত্মমর্যাদাবোধ তো আছে, কারো চাপিয়ে দেওয়া বিষয়কে মেনে নিতে হবে, এই রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো করেনি। মানে তাদের কাছে এটা শুধু রাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার না, এটা আত্মসম্মানের প্রশ্ন। আর এই যে একটা বড় দল বেঁকে বসল, এর প্রভাবটা পড়ল পুরো জোটের ওপর, অনেকটা ডমিনো এফেক্টের মতো। অন্য দলগুলোও দেখল ঈদেই সুযোগ, তারাও নিজেদের অসন্তোষ আর দাবি দাওয়া নিয়ে সরব হতে শুরু করল। যেমন বাংলাদেশ খেলাফত মজলিসকে প্রথমে ১৩টা আসন দেওয়ার কথা ছিল, তারা এখন ২০টার বেশি আসন দাবি করছে। আবার খেলাফত মজলিসকে দেওয়া হয়েছিল ৭টা আসন, তারা এখন বলছে ১০টার বেশি জেতার মতো আসন তাদের লাগবে। ফলে এই ভঙ্গুর আলোচনাটা আরও জটিল হয়ে পড়ল। আর এই সব কিছু ঘটছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। দেখুন, ৮ই ডিসেম্বর আসন ভাগাভাগির আলোচনা শুরু হলো। মঙ্গলবারের মধ্যে চুক্তি ফাইনাল করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠক চলল, কিন্তু বুধবার দুপুরে সংবাদ সম্মেলনটাই বাতিল হয়ে গেল। সামনে ২০শে জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, মানে হাতে সময় খুব কম। এই অচলাবস্থা যত দীর্ঘ হবে, বিপদ তত বাড়বে। এই পরিস্থিতিতে জোটের ছোট দলগুলোর অবস্থাটা কি? বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদের কথায় সেটা বেশ পরিষ্কার। তিনি বলছেন, আমরা জোটকে টিকিয়ে রাখতে চাই এবং ছাড় দিতে প্রস্তুত, কিন্তু এই অনিশ্চয়তার জন্য সবাই দায়ী। তার মানে তারা ঐক্য চায়, কিন্তু এই সার্বিক অচলাবস্থায় তাদের হতাশাটাও বাড়ছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে? একটা চরম উত্তেজনার অচলাবস্থা। আর এর পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে, বিশেষ করে যার উদ্যোগে এই জোটটা তৈরি হচ্ছে সেই জামায়াতের জন্য। ব্যাপারটা হলো, জামায়াতে ইসলামে কিন্তু জোটের প্রতি নিজেদের আন্তরিকতা দেখাতে চেয়েছে। তারা নিজেদের ২৪টা আসনে কোনো প্রার্থীই দেয়নি,
এই আসনগুলো তারা শরিকদের জন্যই রেখে দিয়েছিল। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত এখানে একটা বিশাল বড় ঝুঁকি নিয়ে ফেলেছে। যদি কোনো কারণে এই জোটটা শেষ পর্যন্ত ভেঙে যায়, তাহলে শরিকদের জন্য ছেড়ে দেওয়া ওই ২৪টা আসনের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। কোনো লাভ ছাড়াই ২৪টা আসন হাতছাড়া হবে, যা কৌশলগতভাবে একটা বিশাল বড় ধাক্কা। যদিও জামায়াতের নেতৃত্ব বাইরে, কিন্তু বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে। যেমন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, জোট ঠিক আছে, সমস্যা নেই, আমরা শীঘ্রই আবার সংবাদ সম্মেলন করব। বাকি বিষয়গুলো ১-২ দিনের মধ্যে চূড়ান্ত হবে। তারা বোঝানোর চেষ্টা করছে যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। কিন্তু অন্যদিকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের কথা শুনলে মনে হচ্ছে গল্পটা একেবারেই অন্যরকম। তিনি বলছেন, সবকিছু বুঝে শুনেই আমরা একটা পথে এগোব। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। এটা কিন্তু একরকম প্রচ্ছন্ন হুমকিই বটে। মনে হচ্ছে তারা যেন একটা আলাদা পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন। তো নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এখন এই জোটের সামনে প্রশ্ন একটাই, ঐক্যের স্বার্থে সবাই কি আপোস করবে, নাকি নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে পুরো জোটটাকেই ভেঙে ফেলার ঝুঁকি নেবে? শেষ পর্যন্ত ঐক্য টিকবে, নাকি উচ্চাকাঙ্ক্ষা জয়ী হবে?